ভাবি, তোমাদের গরুটা অনেক ভালো হয়েছে। কি সুন্দর লাল টকটকে রং। নিচেই দেখে এলাম, দুটা খাসিও কিনেছো দেখলাম। এইসব কথা রেখে আসল কথা বলো, টাকা লাগবে তো? মুখটা নিচু করে ফেলে জুথি। সে বুঝতে পারে অপমান লজ্জার এখনও কিছুটা তার বাকি আছে। কি যে মুশকিল, এখনও চোখ ভিজে যায়। কষ্টটা বুকে মোচড় দিয়ে আটকে ধরে বা পাশটা। সে বলতে পারে না কিছু, পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে খুঁটতে থাকে। এটা যদি দামে স্বচ্ছ টাইলস না হয়ে মাটির ঘর হতো, তবে একটা ছোটোখাটো গর্ত হয়ে যেত। শোনো জুথি, এভাবে আর কতদিন চলবে বলো তো? এভাবে কি হয়? এই পর্যন্ত কত টাকা নিয়েছ মনে আছে? আমার কাছে কিন্তু সব কিছুর হিসাব লেখা আছে। বললাম যে তোমার অংশটা তোমার ভাইয়ের নামে লিখে দাও। ধরা গলায় থেমে থেমে জুথি বলে, তুমি জমিটার জন্য যত টাকা দিতে চাইছো, বাহিরের কারো কাছে বিক্রি করলে এর দাম দ্বিগুণ পাওয়া যাবে। বিপদে পড়েছি বলে তোমরা আমাকে ঠকাবে ভাবি? রেগে গিয়ে ভাবি বলে, ও বুঝেছি, মানুষ কান পড়া দিচ্ছে না। কই, তোমাদের প্রয়োজনে লোকে কয় টাকা দেয়, সেই তো আমাদের কাছে হাত পাততে হয়। হাত পাততে লজ্জা লাগে না মা? আমার ভাগের জমি তো শুধু সম্বল। এটা বিক্রির টাকা দিয়ে একটা দোকান দেব, দুজনে মিলে ব্যবসাটা করতে পারবো তখন। সেটাই ভালো হবে। তোমার পঙ্গু স্বামী আর তুমি মিলে দোকানদারি করবে, তাহলে আর আমাদের কাছে হাত পাততে হবে না। আর একটা কথা শোনো, যখন তখন এসে পড়বে না। নতুন আত্মীয় হয়েছে আমাদের, ওদের সামনে পড়ে গেলে মুখ থাকবে? পরিচয় দেয়া যাবে তোমাদের? এবার জ্যোতির চোখ থেকে টুপ করে পানিটা পড়ে গেল, ধরে আর রাখা গেল না। 1000 টাকার 2টা নোট বাড়িয়ে ভাবি বলে, এই নিয়ে ঈদ চালিয়ে নাও। বুঝতেই পারছো, যেইভাবে খরচ বেড়েছে, চলাটাই মুশকিল। জ্যোতি টাকাটা নিয়ে হাতে ধরে রইল। এ সময় নতুন জুতো হাতে করে দেখাতে আসে জ্যোতির ছোট্ট ভাতিজি জোহা। জ্যোতিকে দেখেই খুশিতে ফুপ্পি বলে জড়িয়ে ধরল। এই আলিঙ্গনে জ্যোতির প্রাণ জুড়িয়ে যায়। জোহা বলতে থাকে, আমার জুতোটা কেমন হলো? ড্রেসের সাথে মিলিয়ে কিছুতেই পছন্দ মতো জুতো পাচ্ছিলাম না, অবশেষে পেলাম। জুতার প্রাইস ট্যাগে চোখ আটকে যায় জুথির। 3050 লেখা। ব্যাপারটা ভাবির চোখ এড়ায় না। মেয়েকে বকা দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় সে। জোহা যেতে যেতে বলে যায়, এই যে দিন সবাইকে নিয়ে যেন অবশ্যই জুথি বেড়াতে আসে। 2 মেয়ে 1 ছেলের মধ্যে জোহাকে ওর মা সবসময় বোকা বলে তিরস্কার করে। এই বোকা মেয়েটার মধ্যে কোনো প্যাচ চালাকি আর ছলনা নেই। জুথি মনে মনে বলে, এই পৃথিবীতে তোর মতো বোকা আছে বলেই হয়তো হৃদয়ের পুষ্প কোমল অনুভূতিগুলো বেঁচে থাকে, আর অন্যরা সেই সুবাসে সুবাসিত হয়ে সজীব হয়ে ওঠে। কলেজে পড়লেও এখনও মেয়েটা বোঝেই না। এখনকার জুথি ফুপ্পি আর আগের জুথি ফুপ্পি এক না। স্বামীর অসুস্থতা, চাকরিচ্যুতি, অভাব, রক্তের সম্পর্কের মানুষগুলো সম্মান ভুলিয়ে পথের ধুলায় তাকে মিশিয়ে দিয়েছে। আজ তাকে দেখলে বড় ভাতিজির শ্বশুরবাড়ির লোকের কাছে ভাবি ছোট হবে, অথচ একসময় তার স্বামীর উপস্থিতি তাদের সম্মান বাড়াতো। চোখের সামনেই সব দৃশ্যপট পাল্টে গেছে কঠিন বাস্তবতায়। জুথি দ্রুত পা চালিয়ে পালিয়ে যেতে চায় চাকচিক্যময় লিভিং রুম পার হয়ে অভিজাত এলাকার এই অভিজাত অ্যাপার্টমেন্ট থেকে। রাস্তায় নেমে জুথির মনে পড়ে খুব পিপাসা পেয়েছে, 1 গ্লাস পানি চাইলেই হতো। কি আবার মনে করে ভাবি, সূর্যের কি তেজ, ছাতাটাও আনতে ভুলে গেছে। অনেকখানি হেঁটে তবে বাস পাওয়া যাবে। দরদর করে ঘাম মাথা চুইয়ে গায়ে নামতে লাগলো। লোকজন গরু কিনে নিয়ে যাচ্ছে। গরু দেখলে অন্যরা এর দাম জিজ্ঞেস করছে। এটাও যেন খুব মজার বিষয়, যে গরুতে কুরবানির একটা ভাগও দিতে পারবে না, সেও মহা আনন্দে দাম জানতে চাইছে। যারা কিনে নিয়ে যাচ্ছে তারা গর্বিত হয়ে দাম বলছে। কোনোটাই লাখ টাকার নিচে নেই। জুথি অবাক হয়, গরুর দাম এত বেড়ে গেছে। একটা সময় কত আপ্যায়ন হতো ভাইয়ের বাড়িতে, আর আজ 1 গ্লাস পানিও জোটে না। হাঁটতে গিয়ে মনে হলো ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে। সকালে একটা রুটি খেয়েছিল, ছেলেটা আরেকটা রুটি চাইলে ওর ভাগিরটা দিয়ে দিয়েছে। সন্তান চাইলে তো নিজের মুখের সামনে ধরা লোকমাও আর মুখে ঢুকবে না। সন্তানের তৃপ্তিতেই যে
মায়ের তৃপ্তি। বাসায় যাওয়ার আগে বাজার করে নিয়ে যেতে হবে। ভাবির হাতে তাকে দেওয়ার মতো একজোড়া জুতার টাকা পরিমাণটাও ওঠে না। জিনিসপত্রের যেই দাম, কী বা নেওয়া যাবে এই টাকায়। ওষুধের জন্যও তো টাকা রেখে দিতে হবে। ভিড় ঠেলে বাসে ওঠে জুথি। আগে যেটা জুথি কিছুতেই পারত না, এখন সেটা কত সহজেই করতে পারে। তার দাঁড়িয়ে থাকা দেখে একজন লোক উঠে জুথিকে বসতে বলে। এখনও ভালো মানুষ আছে কিছু, সব সময় এমনটা হয় না। কত লোক বসে থাকে, সিট ছাড়ে না। সুতা উঠে উঠে যাওয়া রংচটা কাপড়ের পার্স থেকে 20 টাকা বের করে ভাড়া দেয় জুথি। তার পাশের যাত্রী একটা কম বয়সী মেয়ে। তার দুনিয়ার কারো দিকে কোনো খেয়াল নেই যেন। কানে ইয়ারফোন লাগিয়ে আছে। জুথির মনে হয় এদের কানে সমস্যা হয় না, কিভাবে এত সময় ইয়ারফোন লাগিয়ে রাখে। সমস্যা এখন বোঝা না গেলেও এরা প্রত্যেকে হয়তো বয়সকালে শ্রবণ শক্তি হারাবে। ঘরে বাইরে সারাদিন অনেক ঝামেলা গেছে জামিনের। অল্প স্বল্প খাওয়া হলেও শান্তি মতো পেট ভরে খাওয়া হয়নি। হাত মুখ ধুয়ে টেবিলে বসে টেবিল ভর্তি খাবার দেখে শান্তি লাগছে জামিনের। সারাদিন মেহমান গিজগিজ করছে বাসায়। মেয়ের শ্বশুরবাড়ির লোকদের আপ্যায়ন করতে হয়েছে বিশেষভাবে। খাবারে হাত রেখে মনে পড়ায় জিজ্ঞেস করল সে, জুথি তো এলো না? কেন এলো না? খবর নিয়েছিলে? কেন আসেনি কে জানে। আমার এত সময় আছে সবার খবর নেয়ার? ওর গোস্ত কাকে দিয়ে পাঠালে? পাঠানো হয়নি। মানে? মানে কথাটা খুব জোরে হতে স্ত্রী একটু চুপসে গেল। সে বলতে লাগলো, মেয়ের শ্বশুর বাড়িতে, আমাদের বাড়িতে, আমার ভাইয়ের বাসায় আরও আত্মীয় আছে না, সবারই বাসায় তো মাংস পাঠাতে হয়েছে। তার উপর এলাকায় মাংস দেয়া, ফকিরদের দেওয়া, এত কিছু করে সময় হয়? ওদের বাড়ি তো কাছে না, কিভাবে পাঠাবো? তোমার নিজেকে তো দৌড়াতে হয়নি, লোক তো ছিলই, পৌঁছে দিতে পারলে না? আচ্ছা, কাল পাঠিয়ে দেব। তুমি খাও তো এখন। যাদের বাসায় তুমি গোস্ত পাঠিয়েছ তারা সবাই কুরবানি দিয়েছে। তুমি ভালো করেই জানো আমার বোনের কুরবানি করার সামর্থ্য নেই। ছেলে মেয়েগুলো ঈদের দিন কুরবানির গোস্ত খেতে পারবে না, আর আমি এখানে বসে আরাম করে খাবো। আর একটা কথা জিজ্ঞেস করতে মনে ছিল না, সেদিন জুথিকে কত টাকা দিয়েছিলে? তুমি যা বলেছ তাই দিয়েছি। 10,000 দিয়েছিলে তো? জোহা বলে ওঠে, আমি দেখেছি আম্মু ফুপিকে 2,000 টাকা দিয়েছে। এবার জামিন রক্তচক্ষু নিক্ষেপ করে বলল, আমি বলেছিলাম জুথি আসলে ওকে 10,000 টাকা দিও। কেন দাওনি সেটা অবশ্যই বলবে। আমি আসার পর এ নিয়ে কথা হবে। দরজায় নখ হতে জুথি ভাবতে লাগলো, এ রাতে কে এলো? দরজা খুলে সে জামিনকে দেখে অবাক। দাদাভাই তুমি? শুকানো হেসে জামিন বসতে বসতে বলল, কুরবানির গোস্ত নিয়ে এলাম তোদের জন্য, দেরি হয়ে গেল, এখনই রান্না চাপিয়ে দে। দাদাভাই তুমি চিন্তা করো না, পাশের বাড়ি থেকে গোস্ত দিয়ে গেছে, সেটাই রান্না করেছি। ওরা সবাই খেতে বসেছে কিছুক্ষণ আগে। তরকারি থেকে ধোঁয়া উঠেছে এখনও। সেই ধোঁয়ার সাথে সুঘ্রাণ এসে নাকে লাগলো জামিনের, আর সে বুঝতে পারল কতটা ক্ষুধা লেগেছে তার। দারুণ ঘ্রাণ বের হচ্ছে তো, খুব চেনা আর আদরে মাখা। জুথি সংকোচ নিয়ে বলে, দাদাভাই আমরা খেতে বসেছি, তুমিও আমাদের সাথে খাও একটু। অসুস্থ বোন জামাই, ভাগ্নের সাথে ছটপট জামিন খেতে বসে যায়। অনেক দিন আসা হয় না বোনের বাড়ি। চারদিকে চোখ বুলিয়ে আর টেবিলে ঈদের রান্না দেখে মন মোচড় দিয়ে ওঠে। বোনটা সব সময় মুখ চোরা, সহজে কিছু বলতে চায় না। তাহলে কতটা অপরাগ হয়ে ও টাকার কথা বলে। জামিনের চোখ ভিজে ওঠে। তার এই বোনটার হাতের রান্না সে খুব পছন্দ করে। ওর হাতের রান্না একদম মায়ের মতো। জামিনের ছোটবেলার কথা মনে পড়ে। একসাথে বড় হওয়া একই মায়ের পেটের ভাই বোনের মধ্যে কেন এত দূরত্ব চলে আসে? বিয়ের পরে কেন এমন হবে? কারো স্ত্রী, কারো স্বামী কেন পর মনে করে তাদের? কেন আপন ভাবতে পারে না? এই কেনর উত্তর কেউ দিতে পারবে না। ভুল তো তারও আছে। কেন বোনকে দেখার দায়িত্ব নিজে নিল না? স্ত্রীর উপর কেন ছেড়ে দিল? আর ভুল হবে না। জুথির চোখও ভিজে ওঠে। ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকে। পারে তো পাতিলে সব গোস্ত তার দাদা ভাইয়ের পাতে দিয়ে দেয়, সাথে ডিম ভোনা ও বেগুন ভাজা। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।